ডিভোর্সের 17 দিন পর রাত 4:15টার সময় আমার প্রাক্তন স্বামী আমাকে ফোন করেছিল। তখন আমি ওরই ছবি বুকের মধ্যে জড়িয়ে 7 মাসের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কান্না করতেছিলাম। এত রাতে ওর ফোন পেয়ে আমি চমকে উঠলাম। ফোনে তখনও তার প্রিয় নামটা দিয়ে নাম্বারটা সেভ করা ছিল। মন না চাইলেও ইতস্ত করে তার ফোনটা রিসিভ করলাম। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আত্মকাতর স্বরে বলে উঠলো, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি অনন্দিতা। গোপন ফোন দিয়ে মমতার শোনো পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমার সন্তান ও তোমাকে নিয়ে আমি সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলাম। আমার শেষ শ্বাস অবধি যেতে চেয়েছিলাম। হয়তো বিধাতাও চাই নাই। আমিও ভাঙা কণ্ঠে বলে উঠলাম, এত রাতে এগুলো কি বলতেছো ইমতিয়াজ? তোমার কোনো কথাই আমার বোধগম্য হচ্ছে না। আর কেনই ফোন দিয়েছো? কি বলতে চাইছো? আর কখনো ফোন করবে না। তোমার সাথে সব সম্পর্ক আমার শেষ। আমি জানি তুমি এখনো আমাদের ডিভোর্সটা মেনে নিতে পারছো না। এমনকি এত রাতেও তুমি আমার ছবি বুকে জড়িয়ে কাঁদছো। কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে, আর কিছু সত্য তোমাকে খুঁজে বের করতে হবে। আজ তোমাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমাকে বলার মতো আইসকল আমার হাতে নেই। অলরেডি আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে অনন্দিতা। আমার ভিতরটা ঝলসে যাচ্ছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার দেওয়া কোনো কথা, তোমাকে দেওয়া কোনো প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। যদি কাল শীতের সকালে শুনতে পাও আমার লাশ খাটিয়ায় উঠেছে, দয়া করে লাশ কাফনে জড়ানো লাশটা তুমি দেখতে এসো না। শেষ বেলায় তোমাকে না দেখার আরতি আমার রয়ে গেল। তারপর ওপাশ থেকে কোনো আওয়াজ আর আসেনি, কলও কাটেনি। এভাবে আধা ঘন্টা চলে গেল। তারপরে আমি ফোনটা কেটে দিই। সেদিন রাতে আমার আর ঘুম হলো না। বাকি রাতটা অশ্রু ভিজিয়ে নয়ন জলে কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা পুলিশ আসে। পুলিশের মাধ্যমে জানতে পারলাম ইমতিয়াজ আর নেই, মারা গেছে। সকালে নিজের রুমে নাকি ওর লাশটা পাওয়া গিয়েছে। যা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভিতরটা ছ্যাদ করে গেল, চোখ দিয়ে জল পড়ে গেল। মুখ চেপে কোনো রকম কান্নাটা বন্ধ রেখেছিলাম। অর্থপর নিজেকে নয়সঙ্গী করে বলে উঠলাম, সে কি করে মারা গিয়েছে? পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে প্লাবন জবাব দিলেন, দেখে তো মনে হলো বিষ খেয়েছে। পোস্টমর্টমের জন্য লাশ পাঠানো হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট আসলে বোঝা যাবে সে কিভাবে মারা গিয়েছে। শেষ আপনার সাথে ইমতিয়াজ ইসলামের কথা হয়, তাও আবার অত রাতে। ডিভোর্সের 17 দিন মাথায় কি নিয়ে আপনাদের এত কথা হয়? তাছাড়া আপনাদের আরো বিভিন্ন জিনিস আমার জানার জন্য আপনার কাছে আসা। অতি উত্তরে সবকিছুই আমি বললাম। এরপরও তারা বিভিন্নভাবে আমাকে জেরা করে। নিঃসংকোচ ভাবে সবকিছুরই জবাব দিলাম। তারপর ওনারা চলে যায়। সঙ্গে সঙ্গে রুমে ঢুকে দরজা আটকিয়ে বোবা কান্নায় ভেঙে পড়ি। এরপরে 1 সপ্তাহ পর জানতে পারলাম পোস্টমর্টমের পর ইমতিয়াজের লাশ বাসায় এনেছে। এরপর 12টার সময় বাবাকে বললাম ইমতিয়াজের লাশ জোহরের নামাজের পর কবর দেওয়া হবে। আমি ওকে শেষবারের জন্য একবার হলেও দেখতে যাব। বাবা এতে নারাজ হলো। রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, তুই এখানে যেতে পারবি না অনন্দিতা। ওর সাথে তোর কোনো সম্পর্ক নেই। যা ছিল সব শেষ হয়ে গেছে। কোন অধিকারে তুই যাবি ওইখানে? কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে আসি। আলমারি থেকে কালো বোরকাটা বের করলাম। অজান্তেই চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে গেল। বিবাহ বার্ষিকীতে ইমতিয়াজের উপহার দেওয়া ছিল এটা। অনেক পছন্দের এই বোরকাটি আমার। অর্থপর কাজের মেয়েকে ডেকে বললাম, আমি বের হচ্ছি। আমার ছেলে অমিত এখন ঘুমাচ্ছে। আমি না ফেরা পর্যন্ত তুমি একটু দেখে রেখো। আর ঘুম ভেঙে গেলে তুমি একটু সামলে নিও। বিলম্ব করবো না, অতি শীঘ্র চলে আসবো। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছিস। বাবাকে কিছুই বলিনি, চুপচাপ বেরিয়ে আসলাম। কিছু একটা আজ করতে পেরে বাবা আটকানোর চেষ্টা করে, কিন্তু পারেনি। রাস্তায় কোনো যানজট না থাকলে যেতে 30 মিনিট সময় লাগবে ইমতিয়াজদের বাড়িতে। ঠিক 30 মিনিট সময়ই লাগলো। একতলা বিশিষ্ট বাড়ি। 1.5 দিন পর বাড়িতে পা রাখলাম। শরণ ছিল এই বাড়িটা করার জন্য। ইমতিয়াজকে যে কত কাঠখড়ি পোড়াতে হয়েছিল, ওর জীবন সংগ্রামের কথা আমার কোনোটাই অজানা নয়। কত শত মানুষের ভিড় থাকবেই তো। অনেকটা দূরেই ছেলে হারানো মায়ের আর্তনাদ, যা আমার বুকের প্রিয় যাতনাকে আরো বাড়িয়ে দিল। আমি বেশিক্ষণ ওখানে থাকিনি, আর থাকতেও আমি পারিনি। শেষবারের মতো তার ফ্যাকাশে মুখটা দেখেই আমি চলে এসেছিলাম। ফ্যাকাশে মুখটা দেখার পর খুব কষ্ট হচ্ছিল আমার। 2 চোখ গড়ে পানি পড়ছিল।